ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী 2025 দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার গণিতের যে মডেল স্কুলগুলো আমি আলোচনা করছি, আজকের আমি তোমাদের 16 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। আর এই গণিতগুলো সমাধান যে করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর যদি কোনো কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, আর আমি সেই সমস্যাগুলো তোমাদের সমাধান করার চেষ্টা করব। চলো আজকের 16 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধানটা করি। চলো 16 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। এই 1 নম্বর প্রশ্ন বলছে 1/2 বা 2 ভাগের 1 ভাগ সংখ্যাটি সসীম না অসীম দশমিক সংখ্যা। দেখো আমরা এটা অ্যাকচুয়ালি সসীম সংখ্যা। কীভাবে হচ্ছে দেখো, আমরা 1/2কে যদি সসীম না অসীম প্রমাণ করি সেক্ষেত্রে হবে দেখো 1/2 অর্থাৎ 1কে 2 দিয়ে ভাগ করতে হবে। 1কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0 দিয়ে 0 নিলাম, 1 নম্বর দশমিক দিয়ে 0 নিলাম, 10 2 5 10। সুতরাং কী হচ্ছে? এটা হচ্ছে সসীম সংখ্যা, অর্থাৎ এটা সসীম দশমিক সংখ্যা। কেমন? এটা হচ্ছে 1/2 সংখ্যাটি সসীম না অসীম দশমিক সংখ্যা? এটা সসীম দশমিক সংখ্যা। পরের প্রশ্ন দেখো 7 ডেকামিটার ড্যাশ ডেসিমিটার। দেখো ডেকামিটার, ডেকা থেকে ডেসি, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলি। এই আমরা ম্যাট্রিক্স জানি না? ম্যাট্রিক্স দেখো, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। দেখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। দেখো কতগুলো ম্যাট্রিক্স পেলাম আমরা 7টা ম্যাট্রিক্স পেলাম। 7 ম্যাট্রিক্সে 7টি একক পেলাম। তাহলে এক্ষেত্রে আমাদের বলেছে কি, কিলো থেকে বলছে 7 ডেকামিটার, 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার? তাহলে 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার? তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে? 7টা বসিয়ে দিলাম। 7 ডেকামিটার থেকে আমরা ডেসিতে যাব। দেখো আমরা জানি ম্যাট্রিক্সের বাম থেকে ডান দিকে গেলে এককগুলো ক্রমশ গিয়ে গুণ হয়, অর্থাৎ ডান থেকে বামে গেলে গিয়ে গুণ হয়, আর ডান থেকে বামে গেলে কী হয়? ভাগ হয়। ডান থেকে বামে গেলে ভাগ হয়, আর বাম থেকে ডানে গেলে কী হয়? গুণ হয়। কেমন? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডেকা থেকে ডেসিতে যাব। ডেকা থেকে ডেসি, এখানে ডেকা আছে, ডেকা থেকে কোথায় যাচ্ছে? ডেসি যাচ্ছে, অর্থাৎ কোন দিকে যাচ্ছে? বাম থেকে ডানে যাচ্ছে। সুতরাং কী হবে? গুণ হবে। গুণ বসালাম। এবার দেখো আমরা জানি প্রতিটা এককের মাঝে 10 একক করে আছে। প্রতিটা এককের মাঝে আমরা 10 একক করে পাই। কেমন? 10 একক করে পাই। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি ডেকা থেকে ডেসি মাঝে কতগুলো ডিস্টেন্স পাচ্ছে বা একক পাচ্ছে? দুটো একক পাচ্ছে। ডেকা, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, অর্থাৎ ডেকা থেকে ডেসি দুটো একক, অর্থাৎ 10 পাচ্ছি আমরা। 10 মানে কি জানি আমরা? 100। 10 মানে কি? 100। বেশ, 100 দিয়ে আমরা গুণ করবো। 100 সাথে 700, কত হবে? 700 ডেসিমিটার। কত আছে? 700 ডেসিমিটার। কেমন? আশা করি ম্যাট্রিক্সটা তোমরা বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্ন দেখি। তাহলে এখানে কত হলো? 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার? 700 ডেসিমিটার। পরের প্রশ্ন দেখো -2 প্লাস 6, অর্থাৎ -2 প্লাস 6 কত হচ্ছে? আমরা যোগ করি তাহলে ব্যাকেট সরি এটা মাইনাস হচ্ছে -2, তাহলে -2 আর প্লাসে প্লাস হচ্ছে +6, অর্থাৎ বড় সংখ্যা থেকে মাইনাস প্লাসে মাইনাস জানি, অর্থাৎ সংখ্যাদের মধ্যে বিয়োগফল। বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা আমরা বাদ দেবো। 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 হয়, অর্থাৎ +4 হবে। বড় সংখ্যার আগে যে সাইন থাকবে সে সাইনটা উত্তরের আগে বসবে, অর্থাৎ +4 হয়েছে। এখানে উত্তর কত হবে? +4। বেশ, পরের প্রশ্ন দেখি AB ও BA। দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু রশ্মি। কেমন? এটা সরলরেখাংশ বা সরলরেখা নয়, এটা হচ্ছে রশ্মি। রশ্মি কাকে বলি আমরা? না, যে সরলরেখার একটি মাত্র প্রান্তবিন্দু থাকে এবং অপর দিকে থাকবে অসীম দূরত্ব, অর্থাৎ তাকে কী বলবো আমরা? রশ্মি বলবো। যদি দেখো AB যদি একটি রশ্মি অঙ্কন করি তাহলে এটা হবে AB হচ্ছে, দেখো AB রশ্মির অভিমুখটা কোন দিকে? বি প্রান্তের দিকে। AB রশ্মির অভিমুখটা কোনটা? অসীম দূরত্ব হচ্ছে বি প্রান্ত। অসীম দূরত্ব হচ্ছে বি প্রান্ত। আর সসীম প্রান্ত হচ্ছে, অর্থাৎ ছেদবিন্দু, অর্থাৎ প্রান্তবিন্দু আছে এ বিন্দু। আবার বলছে BA, অর্থাৎ বি থেকে এ যাবে। আবার বলছে বি থেকে এ এলে দেখতে পাচ্ছি এর অসীম প্রান্ত কোন দিকে হচ্ছে? অসীম প্রান্ত হচ্ছে এ প্রান্ত।
আর বি প্রান্ত কী হচ্ছে সসীম, অর্থাৎ প্রান্তবিন্দু কিন্তু বি প্রান্তে, অর্থাৎ দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু অসমান, অর্থাৎ একই নয়। তাহলে আমরা কি জানলাম, এবি যদি রশ্মির প্রান্তবিন্দু এ হয় এবং ও অসীম দূরত্ব হয় বি, এক্ষেত্রে এক্ষেত্রে বি হচ্ছে প্রান্তবিন্দু আর এ হচ্ছে অসীম দূরত্ব। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একই নয়। কেমন? একই নয় লিখবে তোমরা, একই নয়। পরের প্রশ্ন দেখো, 200 টাকার 0.25 অংশ কত টাকা? 200 টাকার 200 টাকার 0.25 200 টাকার 0.25 অংশ বলা হচ্ছে, অংশ টাকার 0.2 অংশ সমান কত? দেখো আমরা 200 টাকার 0.25 অর্থাৎ একে যদি আমরা সাধারণ দশমিক ভগ্নাংশকে আমরা যদি সামান্য ভগ্নাংশে পরিণত করি কী হবে, 25/100 পাই আমরা। তাহলে এর মাঝে গুণ চিহ্ন দিয়ে দেবো। তাহলে এর দুটো শূন্য কাটি, এর দুটো শূন্য, অর্থাৎ 100 দুগুণে 200 হচ্ছে, কত হচ্ছে 25 দুগুণে 50, কত হচ্ছে? তাহলে 200 টাকার 0.25 অংশ মানে কত হচ্ছে 50 টাকা। কত টাকা? 50 টাকা। 25 দুগুণে 50 টাকা। কেমন? তাহলে 200 টাকার 0.25 অংশ সমান কত হচ্ছে 50 টাকা। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে যে আয়তঘন নয়, কোনটা হবে আয়তঘন? ইট কিন্তু আয়তঘন, ছক্কাও হতে পারে, বইও হতে পারে। জলের পাইপ কিন্তু চোঙ, আয়তঘন নয়। জলের পাইপ কিন্তু চোঙ, আয়তঘন নয়। সুতরাং এই জলের পাইপটা অপশানটা তোমাদের সঠিক উত্তর। জলের পাইপ হবে না আয়তঘন। কেন? বেশ, চলো পরের প্রশ্ন দেখতে পাচ্ছি এক্স মিটার ওয়াই সেমি, এক্স মিটার ওয়াই সেমি সমান কত সেমি? দেখতে পাচ্ছি, দেখো এক্স মিটার ওয়াই সেমি, এক্স মিটার ওয়াই সেমি সমান কত সেমি আমাদের জানতে চাইছে। তাহলে আমরা মিটারকে সেমি করব, সেমি। তাহলে মিটার থেকে সেমি কতগুলো এককের ঘর পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি মিটার থেকে সেমি। উপরে দেখতে পাচ্ছ যে মিটার কথা আছে, এখানে মিটার আছে, এখানে মিটার আছে, মিটার থেকে কথা যাচ্ছে সেমি অর্থাৎ সেন্টিমিটার, সেমি কথা অর্থ হচ্ছে সেন্টিমিটার। মিটার থেকে সেমি ডিস্টেন্স কত, মাঝে কতগুলো ঘর পাচ্ছি? দুটো ঘর, অর্থাৎ দুটো ঘর মানে কি 2 10 পাচ্ছি আমরা, 2 10 পাচ্ছি। তো 2 10 কী সম্পর্ক হবে? কোন সম্পর্ক? 2 10 মানে 100। তাহলে আমরা এক্স মিটার সমান কত হয়? এক্স মিটার সমান কত হচ্ছে 100 গুণিতক এক্স, 100 গুণিতক এক্স সেমি, 100 গুণিতক এক্স সেমি। আবার এখানে কত সেমি আছে? ওয়াই সেমি যুক্ত ওয়াই সেমি। তো কত হচ্ছে 100 এক্স মানে কি 100 এক্স সেমি যুক্ত ওয়াই সেমি সমান হচ্ছে 100 এক্স প্লাস ওয়াই সেমি। কেমন? তাহলে 100 এক্স প্লাস ওয়াই সেমি, তোমাদের এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো দেখি পরের প্রশ্ন দেখি। 100x প্লাস ওয়াই সেমি, 100x প্লাস ওয়াই সেমি, বি, অপশান নম্বর বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো ড্যাশ টাকার 20% সমান কত টাকা? 17 টাকা। তাহলে আমরা করবো কি, তাহলে এক্স টাকা ধরে মান নেই মানে কি ধরে নিই এক্স। তাহলে এক্স টাকার 20% সমান হচ্ছে 17 টাকা। তাহলে বা এক্স টাকার 20% মানে কি এক্স গণিতক 20/100, কেন এর 20% মানে এক্স এর মানে গুণ হয়, আর 20%কে আমরা ভগ্নাংশে পরিণত করলে কত 20/100 হবে। কেমন? সো ইকুয়ালস টু 17, বা এক্স ইকুয়ালস টু 20/100টা এর সঙ্গে গুণ সম্পর্কে চলে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে উল্টে গেলে অথবা এর সঙ্গে গুণ হয়ে 17 100/20 হয়ে যাবে। কেমন? 0 কেটে দিলাম, 2 5 2 5 10 সমান কত হচ্ছে 17 গুণিতক 5 সমান 7 5 35, 5 হাতে 3, 5 5 6 7 8 85। তাহলে এক্স টাকার 20% সমান কত টাকা হচ্ছে 85 টাকা। অর্থাৎ এখানে এক্সের মান কত হলো 85। কেমন? চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। তাহলে এক্স কী হলো, তাহলে দেখে নিই 85টা সঠিক আছে কিনা আমরা একটু দেখে নিই। তাহলে 85 টাকার যদি 20% 17 টাকা হয় এখানে দেখি, তাহলে 85 টাকার 20% মানে 20/100 ইকুয়ালস টু কত হয় দেখছে 0 কেটে দিলাম, 2 5 10 5 5 1 5 35, 5 7 35 সমান কত হচ্ছে 17 টাকা। কেমন? সঠিক উত্তর হয়েছে। তাহলে 85 টাকার 20% কত টাকা আছে 17 টাকা। এক্সের মান কত হলো 85 টাকা। কত টাকা? 85 টাকা। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে
+18 মাইনাস 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 প্লাস হচ্ছে প্লাস, অর্থাৎ এখানে কত হচ্ছে +18 আছে আর -8। দেখো এখানে আমরা গণিতটা করেছিলাম, দেখো +18 কত হচ্ছে, দেখো না মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, তাহলে +18 কত হচ্ছে 26 হচ্ছে। 26 অপশন নম্বর সি তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 1 বছরে 3/4 মাস সমান কত মাস? 1 বছরে 3/4 মাস, 1 বছরে 3/4 মাস, দেখো 1 বছর, 1 বছরের 3/4 মাস সমান কত মাস? তাহলে আমরা করছি, দেখো আমরা এখানে মাসে উত্তর চেয়েছে, সুতরাং আমরা বছরকে কী করবো, মাসে কনভার্ট করে নেবো। তাহলে 1 বছর মানে কত মাস জানি আমরা, 1 বছর সমান 12 মাস, 12 গুণিতক 3/4 করলাম, তাহলে কাটাকাটি করবো 4 3 12 সমান কত 3 3 9, 3 গুণিতক 3 সমান কত হচ্ছে 3 3 9, ক মাস হলো 9 মাস। তাহলে 1 বছরে 3/4 মাস কত হলো 9 মাস। চলো পরের প্রশ্ন দেখি, সরল করো 7.8 বিযুক্ত 7.8 গুণিতক 0.2 ভাজিতক 1.2। চলো ভাগটা করি। সরি, দেখো সরলটা আমরা করে ফেলি। দেখো কি, প্রথমে আমরা বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে গুণটা করবো, প্রথমে কী করবো, গুণ করবো। তাহলে গুণ করলে উত্তরটা কী হবে, দেখো গুণ করলে অবভিয়াসলি কি উত্তর হবে, আমরা কেটে দিতে পারি। এখানে কত হচ্ছে 0, +18 থেকে +18। তাহলে প্রথম আমরা বদমাস নিয়ম অনুযায়ী গুণটাকে করে ফেলি। তো 7.8 গুণিতক 0.2, দেখো আমরা গুণ করি 8 2 16 6 7 7 14 একে 15। তাহলে দুটো অঙ্কের আগে দশমিক আছে, মোট উত্তরে দুটো অঙ্কের আগে দশমিক আসবে 1.56। তাহলে উত্তর কত হলো 7.8 বিযুক্ত 1.58, কেমন, ভাজিতক 1.2 সমান আমরা বাদ দেবো 7.1 থেকে 7.8 থেকে আমরা 1.56 বাদ দেবো, 1.56 বাদ দেবো। বাদ দিলে 6 10 থেকে 6 বাদ দিলে কত হবে 4, আর এখানে 7 থেকে 5 গেলে কত 2, দশমিক থাকলো 6 থেকে 7 থেকে 1 বাদ দিলে কত হবে 6, 6.254 কত হলো 6.24 হয়েছে, 6.24। বেশ, এবার আমরা বিয়োগটা বসে ফেলি, আমরা বিয়োগ করেছিলাম, এখানে গুণ করেছিলাম। বেশ, বিয়োগফল কত হয়েছে 6.24 হয়েছে। একে ভাগ করব কত দিয়ে, 1.2 দিয়ে, কেমন। তাহলে 6.24 কি আমরা, অর্থাৎ দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসি আমরা। চলো 624/100, কেননা দুটো অঙ্কের আগে দশমিক, অর্থাৎ দশমিক মানে 1, আর পরে দুটো অঙ্ক মানে 2 শূন্য। আর ভাজিতক আছে মানে কি, আমরা ভাজিতক এখন দিয়ে রাখি। তাহলে 1.2কে আমরা সামান্য ভগ্নাংশ করলে 1/2, দশমিক মানে কি 1 বসালাম, আর একটা অঙ্ক মানে কি 10। তাহলে আমরা গুণ করে উল্টে দেবো। দেখো 624/100 ইন্টু 10/12, একটা শূন্য কাটো, এর একটা শূন্য, 10 পরে থাকলো, 12 5 60, 2 24, 12 দুগুণে 24, কত হলো 5/5, অর্থাৎ 52/10 সমান কত হচ্ছে, একটা অঙ্কের আগে দশমিক, অর্থাৎ একের বিরুদ্ধে একটা শূন্য মানে কি ডান দিক থেকে একটা অঙ্কের আগে দশমিক, অর্থাৎ 5.2, কেমন। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন হলো, পরের প্রশ্ন বলছে 0.54কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। দেখো 0.54কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, চলো আমরা করি। 0.54কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 54/100 হাফ করো, কত হচ্ছে, তাহলে 25 26 27, 27 দুগুণে 54, 27 দুগুণে 54, আর এখানে হাফ করলে 50, কেমন। তাহলে দেখতে পাচ্ছি 3 × 3 2 20 হবে না, কত 27/50, কত হচ্ছে 27/50, দশমিক 0.54কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে কত হচ্ছে 27/54, 27/50, কেমন। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো, 15.77 মিটার লম্বা বাঁশের এত মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে, চলো নির্ণয় করি। প্রথম হলো বাঁশের দৈর্ঘ্য, কত হচ্ছে, বাঁশের দৈর্ঘ্য হচ্ছে সমান কত হচ্ছে 15.77 মিটার, 15.77 মিটার, সরি 15.77 মিটার, কেমন, 15.77 মিটার। এই লম্বা বাঁশে দেখো 2.25 মিটার বাদ দিতে হবে। তাহলে এই লম্বা বাঁশ থেকে কত মিটার বাদ দিতে হবে, 2.25 মিটার বাদ দিতে হবে। তাহলে বাকি অংশ, অতএব অবশিষ্ট অংশ সমান হচ্ছে, দেখো 5.77 বিযুক্ত 2.25 মিটার সমান, আমরা বাদ দিয়ে দিই 15.77 থেকে কত হচ্ছে 2.25 বাদ দেব। 7 থেকে 5 বাদ দিলে কত হবে 2, আর 7 থেকে 2 দিলে 5, দশমিক 5 2 3 1 সমান কত হচ্ছে 13.52 মিটার। তারপর কী করবে, এই
অতএব 13.52 মিটার কে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ক্ষেত্রে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য সমান কত হচ্ছে, তাহলে 13.52 বাই কত হচ্ছে 4 সমান হচ্ছে, আমরা 4টা একটু দূরে নিই, তাহলে 13.52কে আমরা সাধারণ ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 13/52/100 গুণিতক 1/4 কেমন। দেখো 4 4 3 12 15 4 3 12 3 32, দেখো 4 2 12 সরি 4 3 12 আর 1 15 4 3 12 আর 12 13 14 15 3 32 8 4 4 32 8 কত হলো 338/100 সমান কত হচ্ছে 3.38 মিটার। তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে 3.38 মিটার কেমন। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হয়েছে দেখো যে সংখ্যা রেখায় যোগ করো, দেখো -9 + 5 অর্থাৎ সংখ্যা রেখায় যোগ করতে বলছে, চলো আমরা যোগ করি। চলো দেখি তাহলে আমরা প্রশ্নটা করে ফেলি। দেখো বলেছে -9 অর্থাৎ আমরা যদি দশমিকের বাম দিকে ঋণাত্মক মান ধরি তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো -9 আছে, -9 9 ঘর যাবো, তাহলে 9 ঘর এখানে পাচ্ছি আমরা -9 অর্থাৎ বাম দিকে ক্রমশই আমাদের ঋণাত্মক মানের দিকে তীর চিহ্নটা থাকবে কেমন। আর এরপর কি বলছে কি যোগ করবো +5 কোন দিকে হবে, ডান দিকে যাবে, তাহলে +5 কত ঘর যাবে, +5 5 থেকে এইখান থেকে, অর্থাৎ ধনাত্মক রাশি মানে কি আমাদের সর্বদা কি ডান দিকে যাবে, তীর চিহ্নের অভিমুখটা ডান দিকে থাকবে। তাহলে এর মান কত ছিল -9 আর এর মানটা হচ্ছে কি +5 কেমন। এবার দেখতে পাচ্ছি আমরা যে ঋণাত্মক মানটা সর্বোচ্চ বেশি আছে, সুতরাং আমরা কী করবো, কতগুলো ঘর ডিস্টেন্স বেশি আছে দেখো, দেখো এখান থেকে এইটুকু ডিস্টেন্স বেশি আছে, সুতরাং আমরা কী করবো, এখান থেকে ঋণাত্মক মান হবে, দেখছি যে আমরা বেশিরভাগটা ঋণাত্মকের মানের দিকে আছে, সুতরাং উত্তরটা আমাদের কী হবে ঋণাত্মক মানই হবে। সুতরাং এদিকে কী হবে, কতগুলো ঘর হলো 1 2 3 4 অর্থাৎ -4, তাহলে আমাদের উত্তর কত হলো -4 কেমন। তাহলে আমরা গণিতে করে ফেলি, -9 + 5 হ্যাঁ সমান কত হচ্ছে -9 + 5 কত হচ্ছে সমান -9 থেকে +5 বাদ দিলে কত হবে -4 কেমন। তাহলে উত্তর কত ছিল আমাদের সংখ্যা রেখা -4 কেমন। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা বলা হয়েছিল যে +7 এর সঙ্গে -9 যোগ করতে বলছে। +7 দেখো আমরা +7 ক ঘর যাবো, +7 7 এর সঙ্গে -9 যোগ করবো, তাহলে কি দেখো +7 7 ঘর যাবো, 7 ঘর ডান দিকে আমরা ধনাত্মক রাশির দিকে 7 ঘর যাবো, কী হলো +7 আর -9 বাম দিকে এলে মাইনাস হচ্ছে 9 ঘর আসবো, তাহলে এখান থেকে আমরা কি তীর চিহ্ন এইদিকে অভিমুখটা হবে, তাহলে 9 ঘর আসবো, তাহলে এখান থেকে এইটুকু। তাহলে দেখতে পাচ্ছি -9 এর মানটা কি সর্বোচ্চ বেশি হচ্ছে আর +7টা কি কম হচ্ছে, সুতরাং কি দেখতে পাচ্ছি যে ডান দিকে ক্রমশই 2 ঘর আসবে এবং বাম দিকে 2 ঘর আসবে 7 দিকে, তাহলে এইখান থেকে কোন দিকে আসবে, এই আসবে কেমন, ঋণাত্মক মানের দিকে ক্রমশই আসবে। মান কত থাকলো কত হচ্ছে 2 -2 দুটো ঘর 7 হলো 8 9 দুটো -2 উত্তর। তাহলে তোমাদের উত্তর কী হলো, আমরা গণিত করে ফেলি, +7 আর +9 কত হচ্ছে +7 আর +-9 কত হচ্ছে -2 উত্তর কেমন। চলো পরের প্রশ্ন দেখি আমরা। যোগফল নির্ণয় করো বলছে -2 কি বলছে -2, তারপর হচ্ছে -10 তারপর হচ্ছে +21 কেমন। মানগুলো কী করতে বলছে, যোগফল নির্ণয় করতে বলছে। যোগ -2 +-10 ++21 চলো করে ফেলেছি, আমি তুলে ফেলেছি, দেখো চলো গণিতটা করি। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেট তুলব, সাইনের তুলনা করে আমরা জানি কি প্লাসে কী হয় প্লাস হয়, আর মাইনাসে কী হয় প্লাস হয়, আর বিপরীত ধর্মী যদি সাইনের তুলনা করি তাহলে কি মাইনাস প্লাসে কী হবে সর্বদা মাইনাস হবে, আবার প্লাস মাইনাসে কী হবে সর্বদা মাইনাস হবে কেমন। চলো এবার করি এই নিয়ম অনুযায়ী, তোমার সাইনের সূত্র অনুযায়ী আমরা এই গণিতটা আবার করে ফেলি। ব্র্যাকেট তুলে দিই, -2কে ব্র্যাকেট মুক্ত করলে কি দেখতে পাচ্ছি -10কে যদি ব্র্যাকেট মুক্ত করি কি প্লাস মাইনাসে মাইনাস হয়, -10 আবার প্লাসে কী হবে +21 কেমন কত হচ্ছে। এবার মাইনাসে প্লাস হয় জানি আমরা কি মাইনাসে কি প্লাস, অর্থাৎ সংখ্যা থেকে আমাদের মধ্যে যোগফল হলে কী হবে দেখি 10 আর 2 যোগ করলে কত হবে
10 আর 2 যোগ করলে 12 হচ্ছে। আর বড় সংখ্যার আগে যে সাইন থাকবে সেই সাইনটা উত্তরের আগে বসবে, -12 হলো। আর কত ছিল +21, -12 +21 কত হচ্ছে? আর মাইনাসে প্লাসে কী হয়? মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ সংখ্যাদের মধ্যে বিয়োগফল। 21 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 21 থেকে যদি আমরা 12 বাদ দিই কত হচ্ছে? 11 থেকে 2 বাদ দিলে কত হবে? 9। 9 উত্তর হচ্ছে। তাহলে 9 বসাবো আমরা। 9 দেখো সবথেকে বড় সংখ্যা কোনটা? 21, তার আগে কী সাইন আছে? প্লাস, সুতরাং প্লাস সাইন হবে। তাই +9 তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। সরল করো। বলছে +15, সরি বলছে প্লাস নেই মানে কি, প্লাস ধরে নিই, +15 মাইনাস +4 প্লাস 9, 9-এর বিপরীত, 9-এর বিপরীত। তাহলে কত হলো? +15 মাইনাস +4 প্লাস আর +9-এর বিপরীত। চলো বিপরীত সংখ্যাটা আমরা কীভাবে দেখে নিই, এবার আমরা সাজিয়ে ফেলে। তাহলে +15 মাইনাস, আচ্ছা মাইনাস হচ্ছে -+4 আর প্লাস, আচ্ছা +9-এর বিপরীত আসছে হচ্ছে -9। এবার গণিত করি, ব্র্যাকেটগুলো মুক্ত করি। +15 প্লাস মাইনাসে -4 আবার প্লাস মাইনাসে -9 কত হচ্ছে? +15 থেকে -4 বাদ দাও, প্লাস মাইনাসে মাইনাস জানি আমরা, অর্থাৎ সংখ্যাদের মধ্যে বিয়োগফল। 15 থেকে 4 বাদ দিয়ে কত আসবে? 11। সাইন বড় সংখ্যার আগে প্লাস আছে মানে প্লাস বসিয়ে দেবো। আর -9 ছিল, তাহলে +11 -9 অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যাদের মধ্যে বিয়োগফল। 11 থেকে 9 বাদ দিলে কত হবে? 2 হবে। তাহলে বড় সংখ্যার আগে কী আছে? প্লাস বসে দিতে বলছিলাম, তাহলে কত হচ্ছে? +2 বসে তোমার সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে যে সরল করো। কী বলছে? সরল করো +20-এর বিপরীত সংখ্যা আর -7-এর বিপরীত সংখ্যা আর -8। চলো এই গণিতটা আমরা করি। চলো অঙ্কটা তুলে ফেলেছি আমরা। দেখো +20-এর 20-এর বিপরীত হচ্ছে -20, আবার -7-এর বিপরীত হচ্ছে +7, আবার -8। দেখো ব্র্যাকেট তুলি আমরা, -20 প্লাস মাইনাসে -7 আর মাইনাসে হচ্ছে +8 কত হচ্ছে? আমরা মাইনাসে প্রথম দুটো সংখ্যার মধ্যে যোগবিয়োগ করে ফেলি। মাইনাসকে প্লাস হয়, সংখ্যাদের মধ্যে যোগফল, অর্থাৎ 27 হচ্ছে। সাইন কি বুঝবে? বড় সংখ্যার মাইনাস হচ্ছে মানে কি, মাইনাস বসিয়ে দাও, বেশ। তারপরে হচ্ছে +8 সংখ্যা হচ্ছে -27 আর +8 কত হচ্ছে? তাহলে মাইনাস প্লাসে কি মাইনাস, সংখ্যাদের মধ্যে বিয়োগফল। 27 থেকে 8 বাদ দিলে কত হবে? 19। উত্তর হবে 19। বড় সংখ্যা 27, তার কাছে মাইনাস আছে, তাহলে আমি মাইনাস বসালাম, অর্থাৎ -19 তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? দেখো শতকরা কত কুল পচে গেছে বলছে। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। তাহলে 24টি কুলের মধ্যে পচে গেছে কত? 6টি। তাহলে 24টির মধ্যে দেখি, 24টির মধ্যে পচে গেছে 6টি কুল। তাহলে একটির মধ্যে পচে গেছে কটা হবে? 6/24টি কুল। তাহলে শতকরা 100-এর মধ্যে কতগুলো কুল পচে গেছে? সমান 6/24 গুণিতক 100 সমান 6 4 24, 4 25 100, 25 4 100 কত হচ্ছে? 25%। কত হচ্ছে? শতকরা 25, অর্থাৎ 25% কুল পচে গেছে। কেমন? কত পার্সেন্ট কুল পচে গেছে? 25%। পরের প্রশ্ন ছিল, পরের প্রশ্ন বলছে তোমার কাছে 150 টাকা আছে, তুমি ওই টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলে আর 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলে। এখন তোমার কাছে কত টাকা আছে? দেখো তাহলে আমার কাছে মোট টাকা আমার কাছে আছে 150 টাকা। তা অতএব খাতা কিনেছি কত টাকা? খাতা কিনেছি কত বলছে? খাতা কিনেছি 0.3 অংশ দিয়ে, অর্থাৎ খাতা কিনেছি 0.3 অংশ। কত টাকার? 150 টাকা। তাহলে 150 এর 0.3 অংশ সমান 150 এর মানে গুণ, আর 0.3 মানে কি 3/10, 0 কাটো, 15 45 টাকা। কত টাকা? 45 টাকা দিয়ে কিনেছে খাতা কিনেছে। গল্পের বই কিনেছে
কত টাকা? ওই 150 টাকার অর্থাৎ 150 টাকার 150 এর কত পার্সেন্ট বলছে? 0.4 অংশ, 0.4 অংশ, 0.4 অংশ সমান 150 এর মানে গুণ আর 0.4 মানে কি 4/10, 0 কাটা কত হবে? 15×4 অর্থাৎ 60 টাকা। তাহলে গল্পের বই কিনেছি 60 টাকা দিয়ে আর খাতা কিনেছি 45 টাকা দিয়ে। খাতা ও বই মোট দাম, অতএব খাতা ও গল্পের বইয়ের মোট দাম সমান কত হচ্ছে? সমান হচ্ছে তাহলে 45 যুক্ত 60 সমান কত হচ্ছে? 10 105 টাকা। কত হচ্ছে? 105 টাকা। অতএব আমার কাছে আছে অবশিষ্ট কত টাকা আছে? ছিল 150 টাকা ছিল, খরচ হয়েছে 105 টাকা, সমান কত হচ্ছে? 150 থেকে 105 টাকা বাদ দেবে 35 টাকা। তাহলে আমার কাছে আর কত টাকা আছে? 35 টাকা আছে। চলো পরের প্রশ্ন হচ্ছে যে 650, 775 এবং 1250কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? চলো, বৃহত্তম মানে কি? গসাগু। তোমরা গণিতরা অ্যাকচুয়ালি এই যে গসাগুটা নির্ণয় করবে, লসাগু আকারে করতে পারো অথবা ভাগ পদ্ধতিতে করতে পারো। দেখো, প্রথমে আমি লসাগু আকারে করছি, আবার ভাগ পদ্ধতিতে করেও দেখাচ্ছি। দেখো, 650 আর 775 আর 1250কে আমরা যদি কোন সংখ্যা দ্বারা এই তিনটি সংখ্যা বিভাজ্য হবে? কোন সংখ্যা দ্বারা? যদি শেষে 50 আছে, 75 আছে আর 50 আছে, দেখতে পাচ্ছি 25 দ্বারা চলে যেতে পারে, সুতরাং 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 25 দুগুণে 50 আর কত হচ্ছে? 10 15 অর্থাৎ 150, 150, 25 6, 25 4 100, 25 6 150, বেশ, কমা, আর 25 3 75, 2 25, 25 1 25, আবার 25 5 125 আর 0 25 0 0, দেখতে পাচ্ছি 26 31 50 কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। অতএব নির্ণেয় গসাগু কত হবে? অতএব নির্ণেয় গসাগু সমান এই মানটা হবে, পাশের মানটা হবে গসাগু, অর্থাৎ 25। কেমন? আবার যদি ভাগ পদ্ধতি করো, প্রথমে কী করবে? বড় সংখ্যা, দেখো প্রথম দুটো সংখ্যার মধ্যে বৃহত্তর কোনটা হচ্ছে? 775, এই সংখ্যাকে 650 দিয়ে ভাগ করবে, আর যে ভাগশেষ যে বেরোবে, সেই শেষ মুহূর্তের যে বাম দিকে যে ভাজক মানটা থাকবে তাকে দিয়ে আবার পরের যে সংখ্যাটা পড়ে আছে এই সংখ্যাকে ভাগ করলে, আর সেই ভাগের ভাজক মানটাকে, বেশ ভাগশেষ যদি কেটে যায় তাহলে সেই ভাজক মানটা কী কত হবে? তোমাদের গসাগু। কেমন? তোমরা করে ফেলতে পারবে। চলো পরের প্রশ্ন কী বলছে? পরের প্রশ্ন বলছে, দেখো পরের প্রশ্ন বলছে যে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1875 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত টাকা? তাহলে আমাদের কী করতে হবে? ধরে নিতে হবে অনিলবাবুর মাসিক আয় সমান X টাকা। তাহলে কি ধরি অনিলবাবুর মাসিক আয় সমান X টাকা। তাহলে অনিলবাবুর মাসিক আয় কত হচ্ছে? X টাকা। তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে X টাকার কত পার্সেন্ট হচ্ছে? X টাকার কত পার্সেন্ট বলেছে? X টাকার 22%। X টাকার 22% হচ্ছে, X টাকার 22% সমান কত টাকা হচ্ছে? 1800 কত টাকা? 1870 টাকা। 1870 টাকা। তাহলে কত হচ্ছে? 1870 টাকা। কত হবে? X টাকার 22% কত হচ্ছে? 1870 টাকা। বা X টাকার মানে কি? X গুণিতক 22% মানে কি? 22/100 সমান 1870 টাকা। বা X ইকুয়ালস টু 22/100, X এর সঙ্গে গুণ ছিল, এদিকে গেলে ভাগ হবে, অর্থাৎ ভাগকে গুণ করলে উল্টে যায়। তাহলে 1870 গুণিতক 100/22। কেমন? তাহলে আমরা করে ফেলে দেখি। 22 কেমন? তাহলে 11 দুগুণে 22, 11 একে 11, 7, 11 7 77 আর 11 শূন্য 0, কেটে গেছে। তাহলে 170, আবার 2 এ কাটিয়ে 2 আসতে 16, 2 আসতে 16 আর 1 10, 2 5 10, 85 সমান হচ্ছে 85 গুণিতক 100 সমান হচ্ছে 50-এর সঙ্গে 100 গুণ করলে হচ্ছে 8500 টাকা। 8500 টাকা। তাহলে X মানে কত হচ্ছে? তার X ছিল কি? অনিলবাবুর তার মাসিক আয়। তাহলে কী বলবে? অতএব অনিলবাবু তার মাসিক আয় কত টাকা ছিল? 8500 টাকা। কেমন? চলো পরের প্রশ্ন দেখি।
এটি পরিবারের মাসিক খরচ হচ্ছে 47 টাকা 4,750 টাকা। আর মাসিক কী বলছে, একটি পরিবারের মাসিক খরচ 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচের জন্য 5,900 টাকা খরচ হয়। যদি খাবার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 10-16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে? চলো আমরা গণিতটা করি। তাহলে প্রথমে কি করবে? প্রথমে করবে যে পরিবারের মাসিক মোট খরচ সমান, তাহলে মোট খরচ কত হচ্ছে? কার জন্য খরচ হচ্ছে? প্রথমে খাওয়ার খরচ কত হচ্ছে? মোট খরচ হচ্ছে খাওয়ার খরচ কত হচ্ছে? খাবার 4,750 টাকা। অন্যান্য খরচ কত হচ্ছে? 5,900 টাকা। তাহলে অতএব মোট মাসিক খরচ কত হচ্ছে? তোমার হচ্ছে 5,000 আর 6 করতে 6 9 9 7 16 4 1 4 5 9 1 10 2,650 টাকা। 2,650 টাকা। তাহলে মাসিক মোট খরচ কত হচ্ছে? 2,650 টাকা। এবার হচ্ছে বলছে খাওয়ার খরচ 10% বৃদ্ধি পেলে, অতএব খাওয়ার খরচ 10% বৃদ্ধি পেলে নতুন খরচ হবে কত ছিল? 4,750 টাকা খরচ ছিল। 4,750 যুক্ত এর আবার 4,750, আমি কেটে দিচ্ছি। 4,750 টাকা যুক্ত 4,750 গুণিতক কত পার্সেন্ট? 10%, মানে 10/100। 10/100, 0 কেটে 10 আর 10 কাটো 0, কত হচ্ছে? 475 টাকা। সমান কত হচ্ছে? সমান 4,750 টাকা যুক্ত 475 টাকা, কত হচ্ছে? সমান কত? 5 যোগ করলে কত হবে? 5,225 টাকা। আচ্ছা, 5,225 টাকা। কেমন? আর অন্যান্য খরচ দেখো, এবং অন্যান্য খরচ 16% কমালে নতুন খরচ হবে কত টাকা? তাহলে অন্যান্য খরচ কত ছিল? অন্যান্য খরচ ছিল 5,900 টাকা। তাহলে 5,900 কমাচ্ছি 5,900 কমাচ্ছি মানে কি? বিয়োগ করতে হবে, বিয়োগ আবার 5,900 গুণিত কত পার্সেন্ট? 16%, 16/100 সমান কত হচ্ছে? 0 2 0 কেটে দাও, কত হচ্ছে? সমান 5,900 বিযুক্ত 5,900 গুণিতক 16, সমান কত হচ্ছে? 5,900 বিযুক্ত 59-এর সঙ্গে যদি 16 গুণ করি, কত হচ্ছে? 59-এর সঙ্গে যদি 16 গুণ করি, কত হচ্ছে? 944 সমান 5,944, অর্থাৎ 5 9 18, অর্থাৎ 18 1 19 54 4 হচ্ছে কত হচ্ছে? 4,000 বাদ দেওয়া হচ্ছে 4,956 টাকা। তাহলে অন্যান্য খরচ কত হচ্ছে? তাহলে অন্যান্য খরচ 10% যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কত টাকা বাড়বে? 5,225 টাকা। আর অন্যান্য খরচ যদি 16% কমানো হয়, সেক্ষেত্রে কত হবে? 4,956 টাকা। তাহলে তোমরা কী করবে? অতএব পরিবর্তিত মাসিক খরচ কত হচ্ছে? তাহলে পরিবর্তিত মাসিক খরচ কত হবে? দেখো, আগে কত ছিল? খাওয়ার খরচে বৃদ্ধি পেয়েছে কত টাকা? খাওয়ার খরচের জন্য বৃদ্ধি পেয়েছিল কত হবে? 5,200 টাকা। তাহলে পরিবর্তিত মাসিক খরচ কত হবে? মোট মাসিক খরচ হবে 5,225 যুক্ত হচ্ছে 4,956 সমান কত টাকা হচ্ছে? সমান 2,000 যোগ করলে কত হচ্ছে? 2,100
2181, 2181 টাকা, 2181 টাকা। কেমন? তাহলে পরিবর্তিত মাসিক খরচ হচ্ছে এত, আর আগে মোট মাসিক খরচ কত ছিল? আগে মোট মাসিক খরচ ছিল দেখো 2650 টাকা। আগে মোট মাসিক খরচ ছিল 2650 টাকা। কেমন? তাহলে এবার হ্রাস পেয়েছে দেখো, এখন দেখছি পরিবর্তিত মাসিক খরচটা কমে গেছে। দেখো আগে ছিল কত? 2650 টাকা, আর এখন হচ্ছে 2181 টাকা। সুতরাং কত হবে? হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে? অতএব মাসিক খরচ হ্রাস পেয়েছে, মাসিক খরচ হ্রাস পেয়েছে। আগে ছিল 2650 বিযুক্ত 2181 টাকা, কত হচ্ছে? সমান হচ্ছে গিয়ে আমরা বাদ দেব, বাদ দিলে উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা বিয়োগটা করে ফেলি। তাহলে 10,650 থেকে আমরা কী করবো? 10,181 টাকা কত হচ্ছে? বাদ দিলে কত হচ্ছে? 10 থেকে 0 বাদ দিলে, তাহলে বাদ দিলে কত হচ্ছে? 10 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 9। 9 হচ্ছে। এবার দেখতে পাচ্ছি আমরা যে এখানে 4 আছে, 4 থেকে 8 বাদ দেওয়া যায় না, 4 থেকে 8 বাদ দেওয়া যায় না। একে ধরো 14, 14 থেকে 8 বাদ দিলে কত হবে? 8, 4, 6, 6। আর এখানে আছে 5, 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4, 469 টাকা। কত হচ্ছে? 469 টাকা। তাহলে কতটা হ্রাস পেয়েছে মাসিক খরচ? পরিবারের মাসিক খরচ কতটা হ্রাস পেয়েছে? 469 টাকা। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে দেখো তারপর প্রশ্ন বলছে যে প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করো। দেখো এই যে জ্যামিতিক চিহ্ন এইচ আকৃতি আছে না, এইচ আকৃতি যে জ্যামিতিক চিহ্ন যতগুলো বাহু আছে সবগুলো বাহুকে যোগ করবে, সবগুলো বাহুগুলো যোগ করবে। তাহলে এইচ আকৃতি যতগুলো বাহু আছে সবগুলো বহির্পাশ সমস্ত বাহুগুলো যোগ করবে। দেখতে পাচ্ছি আমরা 22 দুটো যোগ করবে, তারপরে 11 দুটো, তারপরে 9 কটা আছে? 1, 2, 3, 4, 4টি 9 আছে যোগ করবে, তারপরে 4 কটা? 4, 4টে আছে যোগ করে কি তোমরা কী করবে? সবগুলো টোটাল যোগ করে দেবে। যোগ করলে কি পরিসীমা বেরোবে? যোগ করলে পরিসীমাটা বেরোবে। তাহলে প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমাটা তোমরা এইভাবে নির্ণয় করবে। তাহলে চলো আমি একটু করে দিই। দেখো প্রথমে কত আছে? 22। চলো দেখতে পাচ্ছি এইচের আকৃতি একদিকে আছে, এদিকে আছে বাই এইচ। আমি এইচ যেমন তোমরা স্বাভাবিকভাবে লেখো সেইভাবে এইচটা করা হয়েছে। তাহলে এইচ করা হচ্ছে, কেমন? এদিকে হচ্ছে, দেখো এদিকে হচ্ছে 22, এদিকেও 22 হচ্ছে, এদিকে 11 হচ্ছে, এদিকেও 11 হচ্ছে, এদিকে 9, এদিকে 9, এদিকে 22 হচ্ছে, এদিকে 4, এদিকে 4, এদিকে 4, এদিকে 4। দেখো উভয় দিকে এইচের পার্শ্বস্থ বাহুর মান হচ্ছে 22। তাহলে 22 দুগুণে কত হচ্ছে? 44 পাচ্ছি আমরা। 44 যুক্ত দুটো 22-এর যোগফল 44 হচ্ছে, আর দুটো 11 কত হচ্ছে? 22 প্লাস দেখো 9 কত পাচ্ছি? 9 কিন্তু এদিকেও 9 হচ্ছে, এদিকেও 9, 9 4 36 কত হচ্ছে? 36 প্লাস 4 কটা পাচ্ছি? 1, 2, 3, 4, 4 ছাড়া 16 কত পাচ্ছি? 16 পাচ্ছি। হয়ে গেছে আমাদের দুটো 22 হয়ে গেছে, 4টে 4 হয়ে গেছে, 4 ছাড়া 16 পেয়েছি, 4 ছাড়া 16 পেয়েছে, আর 9 4 36 পেয়েছি, 4টা 9 পেয়েছে, আর 22 11 দুটো 11 পেয়েছি, আর দুটো 22 তো প্রথমে পেয়েছি। কেমন? তাহলে হয়ে গেছে আমাদের এই 4টি মানের যোগফল করো। 22, 4, 5, 6, 6, 12, 12, 6, 18, 18 আধ হাতে 1, 6, 6, 12, 13, 14, 14 4 কত হবে? 20। দেখো 6, 6, 12, 12, 13, 14, 14, 14 4 18, 18 8 হাতে 1, আর 2, 2, 3 2 5, 5 6 7, 8 9 10 11, 118। তাহলে টোটাল পরিসীমা কত হলো? 118। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে যে 5-তে চলে এলাম আমরা। তোমাদের স্কুলের 150 জন ছাত্রের পছন্দের বিষয়ের উপর সার্ভে করে পাওয়া তথ্য নিচে দেওয়া হলো। এই তথ্য থেকে তোমাদের একটা স্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। চলো এটা তোমরা নিজেরাই করবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্নটাও সেই একই আছে, সেই স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে এটা আমি করছি না, এই দুটো গণিত আমি ছেড়ে দিচ্ছি। তারপরেটাও আমি ছেড়ে দিচ্ছি, কেননা এটা হচ্ছে তোমাদের ট্যালি মার্কের সাহায্যে, অর্থাৎ তথ্য পরিসংখ্যান বিভাজন করে তোমাদের ট্যালি মার্কের সাহায্যে তোমার তালিকা বিন্যাস করতে হবে। এটা তোমরা অবশ্যই পারবে। দেখো আমি জ্যামিতিটা শুরু করি। দেখো জ্যামিতি বলা হচ্ছে সমবিন্দু সরলরেখা কাকে বলে। দেখো চলো কী বলবে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমবিন্দু সরলরেখা যেহেতু বলেছে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে
কেন্দ্র করে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক সরলরেখা অঙ্কন করা হয় তখন তাকে সমবিন্দু সরলরেখা বলে। দেখো চিত্র আমি এঁকে দিচ্ছি, দেখো চিত্রটা এঁকে দিচ্ছে। দেখো একটা বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়, একটা বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যাবে। কেমন? তাহলে অঙ্কন এরকম করে দিয়ে একটা বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য সরলরেখা যখন অঙ্কন করবে তোমার তার নামকরণ করে দেবে। এ মাঝেটা ও দিয়ে দাও, এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম নামকরণ করে দেবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলেছে এমন একটি ঘনবস্তুর ছবি আঁকো যার একটি বক্রতল ও একটি সমতল। দেখো একটি ঘনবস্তু হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলক এমন একটি ঘনবস্তু যার একটি বক্রতল, বাইরেটা যেমন বাটি, তোমাদের বাটি, খাওয়ার বাটি, তাহলে গোল অংশটা হচ্ছে বক্রতল আর উপরের অংশটা কী হচ্ছে, উপরে হচ্ছে সমতল। কেমন? পরের প্রশ্ন দেখো, আচ্ছা একটি ঘনকের তল সংখ্যা দেখো, একটি ঘনক জানি আমরা লুডুর ছক্কা ঘনক, তাই না? তাহলে সেই লুডুর ছক্কা কী বলেছে, সেটা তার কতগুলো তল বা প্রান্ত রেখা বা ধার সংখ্যা, শীর্ষবিন্দু, এগুলো কত কী যা আমাদের জানতে হবে। দেখো বলেছে আমি একটা অঙ্কন করছি, এটা তোমার লুডুর ছক্কা অঙ্কন করছি, দেখো বা ঘনক অঙ্কন করছি। তাহলে এইরকম ঘনকটা অঙ্কন করবে। দেখো দেখতে পাচ্ছি এর ধার সংখ্যা, প্রথমে ধার সংখ্যা কত হচ্ছে, দেখো কতগুলো ধার পাচ্ছি। দেখো তলটা আমি প্রথমে তল হিসেব করে নিই। তল সংখ্যা সমান কত হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারদিকে চারটে, অর্থাৎ ছয়টি তল আছে। আর ধার কটা আছে, 1 2 3 4 4 4 4 8 আর 9 10 11 12, 12টি ধার আছে। এবার শীর্ষবিন্দু কতগুলো পাচ্ছে, 1 2 3 4 4 4 8, তাহলে শীর্ষবিন্দু কত হচ্ছে, শীর্ষবিন্দু কত হচ্ছে 8টি। আচ্ছা শীর্ষবিন্দু কতগুলো হচ্ছে, 8টি শীর্ষবিন্দু পাচ্ছি। চলো তারপর কি বলছে, তারপর বলছে যে ঘনকের প্রতিটি তল কী রূপ আকারে হয়। ঘনকের প্রতিটি তল কিন্তু বর্গাকার। দেখো ঘনকের প্রতিটি তল দেখতে দেখো এই কতগুলো তল হয়েছে, তল 6টি তল হয়েছে। প্রতিটি তল কিন্তু কী রূপে হচ্ছে, প্রতিটি তল হচ্ছে বর্গাকার। তাহলে প্রতিটি তল হচ্ছে, দেখো ঘনকের প্রতিটি তল সমান বর্গাকার, কী হবে, বর্গাকার। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। বলছে পি কিউ ও আর এস দুটি পরস্পরচ্ছেদী সরলরেখাংশ অঙ্কন করবো যার ও বিন্দুতে ছেদ করে। দেখো এইরকম দুটি সরলরেখা অঙ্কন করবে, তাকে ও বিন্দুতে ছেদ করে দাও আর নামকরণ করে দাও এ বি আর সি ডি। কেমন? এইভাবে তোমরা ছবিটা অঙ্কন করবে। পাশের ছবি থেকে ছেদবিন্দুগুলি লেখো আর সমবিন্দু সরলরেখাংশগুলি লেখো। দেখো ছেদবিন্দু কোথায় আছে, দেখো ছেদবিন্দু যতগুলো পয়েন্ট দেখতে পাচ্ছ সবগুলো ছেদবিন্দু। দেখো বি ডি সি ই ও এফ এ, এগুলো সবগুলো কিন্তু ছেদবিন্দু। এবার দেখো তারপর কি বলছে, সমবিন্দু সরলরেখাংশগুলি লেখো। এখানে সমবিন্দু সরলরেখাংশ কোনগুলো হচ্ছে, দেখো এখানে সমবিন্দু সরলরেখা ওটা হচ্ছে সমবিন্দু সরলরেখা। এই ওকে কেন্দ্র করে অনেকগুলো রেখাংশ অঙ্কন করা হয়েছে, এটা হচ্ছে সমবিন্দু সরলরেখা। কেমন? এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় প্রশ্নের মূল্যায়নের 16 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আর এই সমাধানটা যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই সমস্যার সমাধানগুলো আমি পুনরায় করব। আর আজকের এই পর্যন্ত তোমাদের এই ক্লাসটা গেল 16 নম্বর মডেল স্কুলটা। এর পরের আমি নিয়ে আসবো তোমাদের জন্য 17 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে।